দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে যিনি অতিথি হিসাবে থাকছেন তিনি বাংলাদেশের প্রশাসন, অর্থনীতি আর রাজস্ব ব্যবস্থার ভেতরের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। সিভিল সার্ভিসের দীর্ঘ পথ চলায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি দায়িত্বে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান হিসেবে। সেই সময় কর প্রশাসন, দুর্নীতি দমন এবং প্রশাসনিক সংস্কারের এক সংবেদনশীল সময় খুব কাছ থেকে দেখেছেন। পরে আত্মজীবনীতে তিনি রাষ্ট্রযন্ত্রের ভেতরের নানা চাপ, প্রভাব এবং সিদ্ধান্তের অন্তরালের গল্প তুলে ধরেছেন, যা নতুন করে আলোচনায় এসেছে। বাজেট, করনীতি, প্রশাসন ও রাষ্ট্রের বাস্তবতা নিয়ে কথা বলতে আজকের দ্য হট সিটে সাবেক সচিব, সাবেক এনবিআর চেয়ারম্যান এবং লেখক বদিউর রহমান আমাদের আজকের অতিথি। বদিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই আয়োজনে। ধন্যবাদ। আপনাকে নিয়ে যে ইন্ট্রোতে যে কথাগুলো বলছিলাম সেটা ধরে আমরা আলোচনায় যাব, কিন্তু যেহেতু 26-27 অর্থ বছরের বাজেট সংসদে পেশ হয়েছে, এখন অধিবেশনও চলছে, বাজেট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, বিরোধী দলও এই বাজেটের সমালোচনা করেছে বা বিভিন্ন পক্ষ থেকেও কথা এসেছে। আপনি যেহেতু এই অর্থনৈতিক জায়গাতে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে বলতে চাই, এটা কি রাজনৈতিক সংস্কারের বাজেট, নাকি এই বাজেট আশাব্যঞ্জকতা তৈরি করে শেষ পর্যন্ত আগের ধারায় হাঁটবে? এখানে দুটোই আছে। রাজনৈতিক সরকার সবসময় তার রাজনৈতিক দর্শনটা বাজেটের মাধ্যমে তুলে ধরে। তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তাদের ভোটের আগের ইশতেহার থেকে শুরু করে জনতুষ্টি পর্যন্ত, এবং এই 5 বছরের মেয়াদের পরে আরও এক মেয়াদ আসার জন্য ভিত তৈরি করা, সবগুলোতে বাজেটে তারা কাভার করে। আপনি দেখবেন এখানে যে সেফটি নেটওয়ার্কের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষা খাতকে একটু এগিয়ে রাখা হয়েছে। এগুলো কী জন্য? এগুলো তার রাজনৈতিক ইশতেহারের একটা অংশ, প্লাস সামনের জন্য আবার আরেকটা পথ তৈরি করার ভিত্তি স্থাপন। অতএব আর বাকিটা হইল, যে কোনো সরকারই যখন বাজেট দেয় তখন চিন্তা করে, চেষ্টা করে যে এটা যেন আগের নজির থেকে আরেকটু বেরিয়ে আসতে পারে। সবাই আরেকটু ভালো হতে চায়, আরেকটু জনগণের কাছাকাছি গিয়ে যেন আগের ভুলগুলোর থেকে উত্তরণ চায়, সেই জন্য একটা নূতনত্ব করার চেষ্টাও করে। আলটিমেটলি সেগুলো নির্ভর করে 3টা বিষয়ের উপর। যে কোনো বাজেট, ট্যাক্স, শুল্ক কিংবা ভ্যাট, এগুলো রিজনেবল কিনা। খালি ধরলেই তো হবে না, আপনি চট করে এমনভাবে ধরে দিলেন ওই যে তার সমস্ত লাভ তো থাকবে না, তার মূলধনও চলে যাবে। তাহলে হোয়েদার ইট ইজ রিজনেবল, কেমন 1 নাম্বার হয়। 2 নাম্বারে হইল যাদের উপর বসাবেন তাদের কাছে এটা অ্যাফোর্ডেবল কিনা। আপনি রিজনেবল ভাবলেই তো হবে না, যিনি শোধ করবেন তিনি এটা অ্যাফোর্ড করতে পারেন কি না। তার ভলিউম অফ ট্রানজ্যাকশন থেকে শুরু করে ইনকামের উপর শুরু করে তার টাকার ভেলোসিটি অফ সার্কুলেশন, সবটা মিলিয়ে অর্থনৈতিকভাবে এটা তার জন্য অ্যাফোর্ডেবল কিনা। আর সবচেয়ে বড় জিনিসটা হয় সরকারের জন্য, হোয়েদার দিস ইজ ইমপ্লিমেন্টেবল। বাজেটের টার্গেট যাকে যা দিবেন সেটা ইমপ্লিমেন্ট করা যাবে কি না, এটা হইলো বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এইবারের বাজেটটা বড় বাজেট বলা হয়, 9,38,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে এনবিআরের জন্য আপনার শুধু রাজস্ব বোর্ডের জন্য 6,04,000 কোটি টাকা টার্গেট, টোটাল রাজস্ব 6,95,000 কোটি টাকার ব্যাপার আছে। তো এগুলো নিয়ে বলা হয় যে রানিংয়ে তো 1 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি রয়ে গেছে। তাহলে এটা আবার কিভাবে অর্জন করবে পরে বেশিটা? এটা সম্ভব। রানিংটার মধ্যে একটা কিছুটা শুভঙ্করের ফাঁক আছে। এটা শুধু এক সরকার একাধারে পায় নাই, এটা একটা ভায়োলেন্ট সরকার, ইউনিসের ভায়োলেন্ট সরকারের ধারাবাহিকতা ওই বাজেট ছিল। দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে বেশি, প্রোডাকশন যদি কমে যায়, কর্মসংস্থান যদি কমে যায়, তাহলে অটোমেটিক মানুষের আয়ও কমবে। কারণ সবটা তো একটা চেইনে আটকা। আপনি যদি উৎপাদন বেশি করেন তাহলে আপনার কর্মসংস্থান বেশি হবে, কর্মসংস্থান বেশি হলে তার এটা ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি বেশি হবে, সে খরচ করবে বেশি, খরচ বেশি করলে তখন সেটা আবার জেনারেট হবে ঘুরে আরেকজনে। আমি যাহা খরচ করছি তা আরেকজনের জন্য তো আয়।
তাই না? একদমই তাই। হ্যাঁ, তো এই চেনের মধ্যে আসবে। তো সেই সময় ইউনূস সরকারের শেষের দিকে বা পুরো সরকারটাই তো এলোমেলো ছিল, ভায়োলেন্স ছিল। সে সময় বাজেটের আপনি বোধহয় খেয়াল করে থাকবেন বা মনে আছে, স্মরণকালের মধ্যে রাজস্ব বোর্ডও তো তার সংস্কারের বিষয়ে সেখানে আন্দোলন করেছে, অনেকে ছাঁটাই করেছে, শাস্তিমূলক ক্ষতিগ্রস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়েছে। তো সেই সব ব্যাপার গেল। এখন রাজনৈতিক সরকার ওভারওয়েলমিং মেজরিটিতে ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তারা যদি রাজনৈতিক সদিচ্ছাটা, আমি বারবার বলি, স্ট্রং পলিটিক্যাল গুডউইল যদি থাকে, যেমন প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন, তার দলের সব লোক যদি উদ্বুদ্ধ করে যে আমি করাকান্তি যা পাওনা হয় কর দেব, তার নিজের উপদেষ্টা, নিজের মন্ত্রী যা আছে সবাই থেকে করাকান্তি করে কর নেয়ার মতো তিনি ব্যবস্থা করবেন। তারপরে যে এমপি সাহেবরা আছেন, তাদের প্রত্যেকের থেকে করাকান্তি হিসাব করে যেটুক প্রাপ্য ন্যায্য, জুলুম নয়, সরকার প্রণীত বিধিবিধান, সরকার প্রণীত আইন, সে অনুযায়ী যা পাওনা সেটা নেওয়া হবে, তারা দেবেন, অথবা যারা নেয় তারা আদায় করবেন। দুটোই থাকতে হবে। স্বেচ্ছায় দিলে ভালো, না হলে আদায় করতে হবে। এরপরে যদি তার পার্টির স্তরে স্তরে সবগুলোতে উদ্বুদ্ধ করে এটা দেয়া হয়, তাহলে আপনার এই 9,38,000 কোটি টাকার বাজেট তো আমাদের 18 কোটি মানুষের দেশে বড় কিছু নয়। কারণ আমাদের কর জিডিপি রেশিও এখনও নেপাল থেকেও কম, এখনও আমরা এক অঙ্কের মধ্যে থেকে যাই। কেমন? তারপরে এইটা আমি একটু প্রশ্নই করতে চাই যে এটা কি কারণে? আপনি বললেন যে রাজনৈতিক সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে রাজস্ব বোর্ডের জন্য যে টাকা নির্ধারণ করা হয়েছে যা তারা আদায় করবে সেটা সম্ভব। আর একটু দর্শকদের জন্য সহজ করে বোঝাতে চাই, এই যে বাজেটটা তৈরি হয় এর আয়ের তো মূল উৎস এই রাজস্ব যে কর, এইটা আর একটা হচ্ছে আমাদের দেশের বাহির থেকে যারা আমাদের অর্থনৈতিক অংশীদার সেইখান থেকে একটা বড় টাকা পাওয়া। IMF এর কাছ থেকে আমরা ঋণ নিয়েছি, তাহলে তো IMF এর কথা মতো আমাদের অনেক কিছুতে চলতে হচ্ছে। এই বিষয়টা আপনি পরিষ্কার করবেন কিনা যে বাজেট হলেই একটা বড় অংশ খুব ভয়ে থাকে যে এই যে কর জাল, এর পরিব্যাপ্তি আরো কতটা হচ্ছে এবং সেটা আবার আমার উপরেই এসে নতুন করে পড়ছে কিনা, সাধারণ জনগণের এই ভয় কি দূর হবে? আমি তো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যেটা আগে IRD, ERD, যেটা আগে বহিঃসম্পদ বিভাগ ছিল, আগে ছিল এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, পরে ওটার নাম পাল্টিয়ে হয়েছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। অনেক কিছুতে আমরা একটু সৌন্দর্য, সুসমন্বিত একটা লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস আনতে চাই, যে বহিঃসম্পদ বিভাগ বা এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশনের থেকে মনে হয় যেন ইকোনমিক রিলেশনস ডিভিশনটা একটু ভালো শোনায়। আমরা আগে দাতা বলতাম, দাতা বললে আমাদের অসম্মান ভাব লাগে, তখন আমরা উন্নয়ন সহযোগী, ডেভেলপমেন্ট পার্টনার বলি। আসলে ডেভেলপমেন্ট পার্টনার হয় না, এগুলো গরিবের জন্য দাতাই থাকে। আমি ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এগুলো লোন নেওয়া পছন্দ করি না, কারণ এদের খপ্পরে যেই দেশ পড়ে সেই দেশ উঠে আসতে বড় কষ্ট হয়। আমরা তো অলরেডি খপ্পরে পড়েই গেছি। আমরা খপ্পরে পড়েছি। কেন খপ্পরে পড়লো? আমি যখন NBR এর চেয়ারম্যান, তখন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোন $70 মিলিয়ন দেওয়ার জন্য আমাকে টেলিফোন করলেন আমাদের অল্টারনেটিভ ডাইরেক্টর জাকির আহমেদ খান, যিনি অর্থ সচিবও ছিলেন। তো জাকির আহমেদ সাহেব ওয়ার্ল্ড ব্যাংকের সেখানে আমাকে টেলিফোন করলেন যে, বদিউর, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ পাওয়া তো এমনি কঠিন হয়, এটা সবাই পায় না, তো তোমার জন্য এটা খুব সহজ। তুমি ডক্টর জাহিদ সাত্তার তোমার সাথে দেখা করতে আসবে, তুমি যদি 2-1 দিনের মধ্যে এটার সম্মতি জানাও, তাহলে $70 মিলিয়ন তোমার NBR এর জন্য আমরা দিয়ে দেব। তা আমি বললাম, স্যার আমি একটু, ঠিক আছে 2 দিন পরে জানাবো। আমি 2 দিন পরে বললাম যে, সরি স্যার। তারা মনক্ষুণ্ণ হইলেন, বলে যে তোমার তো এই 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাও। না, দরকার না একটু, কারণ এই রাজস্ব বোর্ডটা ওয়ার্ল্ড ব্যাংকের খপ্পরে ঢুকে গেলে তখন বেরোতে পারবে না ওদের শর্তগুলো। আমি যখন 36,000 কোটি টাকার থেকে 43,850 কোটি টাকার টার্গেটে গেলাম, সে সময় তো IMF প্রতিনিধি দল আমার সাথে বসে বলল, দিস ইজ হাইলি অ্যাম্বিশাস, ইউ ক্যান গো ফর ইট।
আরে আমার দেশের জন্য আমি 17% গ্রোথে যাব, ওরে ওই মাতব্বর এসে বলতেছে আমি পারবো না, তো তাহলে আমার দেশ কি ও চালায় নাকি? আমি বললাম যে ইয়েস প্লিজ হ্যাভ টি অ্যান্ড জাস্ট গো টু ইউর ওন ওয়ে কুইট দ্য রুম, এটা আমাদের ব্যাপার। তো তখন তো 43,850 কোটি টার্গেট পূর্ণ হয়ে 47,000 কোটি টাকা পাওয়া গেছে। কেন পাওয়া গেছে? কারণ 111-এর সরকার আমার সাথে ওয়াদা করেছিল, মঈনুদ্দিন তার সাথে বৈঠকের সময়, যে ওনারা ইন্টারফেয়ার করবে না, আচ্ছা, প্রোভাইডেড আপনি সরকার যে নিয়ম প্রণয়ন করবে, সরকার শুল্ক আইন আছে, সরকারের ব্যাট আইন আছে, সরকারের আয়কর আইন আছে, তো ওই আইন মোতাবেক আপনার থেকে যা পাবো তা আমি নেব, এটা তারা সম্মত হয়েছে। কিন্তু পরের দিকে তো এই 3 উদ্দিনের সরকার, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদুদ্দিনরা আমাকে বদলিই করে দিল, রাখলই না। কারণ নেওয়া শুরু করলাম, কেন রাখলো না সেই জবাব এখনও কেউ দেয় না। হোয়াই? আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ কি একটা মামলা করেছে তার থেকে আমি জোর করে টাকা নিয়েছি? পাওনা টাকা নিয়েছি, একেবারে সরকার প্রধান থেকে শুরু করি আপনার উগারা উগারা সবার থেকে তো নিলাম। আপনি দেশে বড় পদে থাকবেন, বড় টাকার মালিক হবেন, বড় ক্ষমতায় থাকবেন, কিন্তু রাষ্ট্রীয় নিয়ম মোতাবেক ট্যাক্স দেওয়ার সময়, কর দেওয়ার সময়, মূসকে, ভ্যাটে, শুল্কে আপনি তখন চুরি করবেন, এটা ঠেকাতে গেলে মানুষের পছন্দ হয় না। অতএব জনগণের জন্য ঘুরে ফিরে যেটা বললেন, এক জায়গায় আসে নাট জাল, জাল কোথায় বাড়াবে? জাল বলতে যেটা হয় যিনি জালে নেই, আর জাল বড়াটাও খারাপ, আমরা বলি আর কি, জাল নয়, আটকে ফেলা, মানে এটা এইটাই, হ্যাঁ, এটা মানুষের কাছে নেগেটিভ বার্তা। এরকম বার্তারা জাল কিসের? আপনি সম্প্রসারিত করবেন, ক্ষেত্র সম্প্রসারিত হবে। আপনি আগে 2 জনকে পেয়েছেন, 2 জন থেকে ট্যাক্স নিয়েছেন, কিন্তু পরে দেখা গেল আরেকজন যোগ্য হয়েছেন, তার থেকে নেবেন। এটা জালের প্রশ্ন না, জাল মারে মাছ আটকানোর প্রশ্ন না, এটা হলো ক্ষেত্র সম্প্রসারিত করা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে উদ্বুদ্ধ করে আরেকজন কর প্রদানের যোগ্য হয়েছেন, তাকে আপনি সম্মান দেখিয়ে তাকে নিয়ে আসেন, সেটা করেন। উপজেলা লেভেলে আছে, গ্রাম পর্যায়ে আছে, গ্রোথ সেন্টারগুলোতে এখন অনেকে আপনার ট্যাক্স দেওয়ার যে সীমানা করেছে গভর্নমেন্ট, এটার মধ্যে আসে, এটা বাড়ান। কিন্তু আমাদের একটা খারাপ অভ্যাস, যিনি দেন তাকে যতবার পারে তাকে লিবু চিপতে পারে, অডিট করে তাকে ধরে, তাকে জ্বালাতন করে তাকে বেশি। কিন্তু একজনকে বেশি জ্বালাতন করলে যতটুক বাড়তি আসে, তার চাইতে নতুন একজন নিলে সেখানে বেশি আসে। মোর সেল, লেস প্রফিট, আলটিমেটলি মোর প্রফিট। আপনি বেশি জনকে এই আওতার মধ্যে আনেন, সম্প্রসারণ করেন। জনগণের কাছে ভীতি বা তার উপর চাপ আসে, বলা হয় কি জন্য? আস্থার সংকট। সরকার আস্থার সংকটে পড়ে যায়। মানুষের সাধারণ প্রশ্ন, আপনি কষ্ট করে গাম ফেলে করটা দেন, আপনার টাকাটা সরকার নয় ছয় করে কিনা, লুটপাট করে কিনা, সেখানে মানুষের আস্থাটা কমে যায়। যদি একবার রাজনৈতিক সরকার তার স্ট্রং গুডউইল দিয়ে যেমন করে সবার থেকে নেয়ার উদ্বুদ্ধকরণ করবে, তদ্রূপ ব্যয়গুলা করার সময় যদি চুরি না করে, লুটপাট না করে, নিজেরা অন্যায় সুযোগ না নেয়, অস্টিরিটি মেনটেন করে, আস্থা আসলে তখন দেখবেন আর এই ধারণাটা থাকবে না যে আমার টাকাটা আমার কাজে লাগে কি না। একদম, আমি এই লুটপাট ধরেই প্রশ্ন করতে চাই যে আমার টাকা যে লুটপাট হয় বা আপনার যে ট্যাক্স আপনি দেন সেটা যে লুটপাট হয়, এটা তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এখান থেকে উত্তরণের উপায় কি, এটা নিয়ে একটু জানতে চাইবো। আর একটা হচ্ছে কর ফাঁকি, এটা একটা বড় সমস্যা। আমি যে কর দিব, কর দেওয়ার পর আমি সেই করের সুবিধাটা রাষ্ট্র আমাকে কি দিবে, এই জায়গায় কিন্তু আমাদের সাধারণ জনগণ, ধরেন আমরা হয়তো অল্প কয়েকজন বুঝি যে এইটা পাই বা ওইটা পাই, কিন্তু সাধারণ জনগণ কি পায়, এই কারণে হয়তো কর ফাঁকির জায়গাটা তৈরি হয়। আর একটা প্রশ্ন হচ্ছে, যারা কর আহরণ করে তারাও কি এই ফাঁকির জায়গাটা তৈরি করে দেয় কিনা? এইখানে আপনি তো এনবিআর চেয়ারম্যান ছিলেন, এই ফাঁক ফোকরগুলো আপনি নিশ্চয়ই জানেন, কি করেন আসলে কর্মকর্তারা? আপনার এটা প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। তার কারণ আমাদের সংস্কৃতিতে লেনদেন বলে যেটা হয়, চোখাচোখি হয়, তা হয়, প্রচুর পরিমাণে চুরি হয়, প্রচুর পরিমাণে আপনার বিধি বহির্ভূত আন্ডার হ্যান্ড ডিলিং হয়। এটা অস্বীকার কোনো উপায় নেই। এটা কেন হয়? এটা 2 কারণে হয়। একটা হইল মজ্জাগতভাবে আমরা লাভ থেকে
লোভে পড়ে যাই। লাভ পর্যন্ত ভালো, আমার কিন্তু যথেষ্ট লাভ হয়, আমি এই ব্যবসা করতেছি ওটা করতেছি, ভালোই হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। এই এক একটা ডায়াগনস্টিক সেন্টার দেখেন না, পাকিস্তান আমলে এলিফ্যান্ট রোডে হয়তো শুধু এক্স রে করতো, এরকম একটা প্রতিষ্ঠান এখন সারা দেশে তার কত বিশাল বিশাল ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। কিভাবে হয়? টাকা কি বাপের জমি বিক্রি করে আনে? তাহলে লাভের থেকে হয়। তো লাভটা কী পর্যায়ে যায়? গলা কাটা লাভ হয়। আবার এই লাভ করার জন্যই যারা ফাঁকি দেয় তারা আন্ডারহ্যান্ড ডিলিংয়ে যায়। তা আমি ট্যাক্স আহরণ করি, আমারও একটা লোভ আছে, লাভটা পর্যন্ত ভালো, কিন্তু একার যোগ হয়ে লোভ হয়ে যায়। লোভ হলে আমি ভাবি অসুবিধা কী, রাষ্ট্রে যদি এখানে 5 কোটি টাকার নিয়ম মাফিক পায়, তো সেইখানে রাষ্ট্রের ওইখানে আপোষ করে নিলাম যে ওনাকে 5 কোটির জায়গায় আমি 2 কোটিতে ঠিক করে দিলাম, 2 নাম্বারই করে। তো বাকি 3 কোটির থেকে আমি যদি 1 কোটি পাই, উনি যদি 2 কোটি লাভ করেন, তাহলে 2 পক্ষ লাভবান হইলাম। উনি 2 কোটি, তাহলে দুইজনই, Win-win। হ্যাঁ, উনি 2 কোটি কম দিয়ে আরও বড় ফুলে ফেঁপে উঠলেন, ওনার ব্যবসা বড় হইলো, সম্প্রসারিত হইল। আমি ফাঁকে দিয়ে বিনা কাজে শুধু সরকারের আমানত খেয়ানত করে দায়িত্বে 2 নাম্বারই করে অনৈতিক কাজ করে 1 কোটি লাভবান হয়ে গেলাম। তো এটার রোধ কীভাবে হয়? রোধ হচ্ছে আপনি যদি নৈতিকভাবে নিজে ধর্মীয় অনুশাসনে নিজেকে আপনি ঠিক রাখেন, তাহলে কোনো আইন লাগবে না, এটা পরিষ্কার। কারণ আমি নিজেরটা নিজে ঠিক রাখি, বলতে গেলে বলবেন নিজের প্রচার করতেছে। আমি আমার গ্যারেজে মোটর সাইকেলে 500 টাকা ভাড়া পাইলে সেটাও স্টেটমেন্ট করে ট্যাক্সের জন্য দিয়ে দিই, আমি জাকাতের মধ্যে সেটা দিয়ে, তাহলে আর আইন লাগে না। 2 নম্বর হলো আপনি ফাঁকি দিবেন। মানুষ তো আল্লাহ নিজে মানুষের চরিত্র বিশ্লেষণ করে বলেছেন, এটা আমি আগেও বলেছি। সূরা মুতাকাসিরের প্রথম আয়াত হইল আল্লাহকু মুতাকাসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন থাকবে। কতদিন? হাত্তা জুরিতুমুল মাখাবের, কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে এটা মানুষের চরিত্র, আল্লাহ বানাইলেও এমন করে বলে দিল তুমি প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন থাকবে কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে সেই মহাচ্ছন্ন মানুষ থাকবে, করবে। দরকার কতটুক? একটু পেটে ভোগে কতটুক ধরবে? সারাদিন কতটা জুতা পরবেন, কয়টা প্যান্ট পরবেন, কিন্তু তারপরে আপনি অস্থির। বাড়ি কয়টা লাগে? ওই যে এক আওয়ামী লীগের মন্ত্রী সাহেবের জন্য নাকি বিদেশে নাকি 300 না 400 বাড়ির মালিক। এই আমাদের এক কর্মকর্তা যে কদিন আগে পত্রিকাতে উঠলো যে তার অনেকগুলো নাকি বাড়ি। তাহলে কয়টা ভোগ করবে, কি চায়? তাহলে মহাচ্ছন্ন আছে। তারপরে যেটা আল্লাহ সতর্ক করে, এটা তো কেউ শুনেন না। হ্যাঁ, কাল্লা সাফা তাআলা মুন, এটা সঠিক নয়, ঠিক নয়। আবার রিপিট করে সুম্মা কাল্লা সাফা তাআলা মুন, আবারও বলতেছি ঠিক নয়। তো মানুষ তো পাপ করবে, লোভে যাবে, তাহলে নিজে ঠিক না হইলে এরকম মহচ্ছন্ন হবে। ঠিক করবে কে? এবার আসেন দ্বিতীয় স্তরের আইন। আইন যদি আমাকে ধরতে পারে, এখন আইন যিনি প্রয়োগ করছেন, আমি যেভাবে আরেকজনের সাথে আন্ডারহ্যান্ড ডিলিংয়ে ওই 2 কোটি 1 কোটি আপোষ করে ভাগ করলাম, ঠিক আমাকে যারা ধরতে যাবে, পুলিশ বলেন বা আমার উপর ওয়াচডগ দ্বারা আছে, তারা আবার আমি এত পেলাম সেখান থেকে শেয়ার করতে যাবে যে তুমি তো এত পেয়ে গেছো, ঠিক আছে আমার এত দাও, এটা কমাই দেবো, ধরে দেবো। এই দুইটার উপরে আবার যিনি বিচার করবেন, সেই বিচার ব্যবস্থার মধ্যে তো কোনো আস্থা নাই। আমাদের দেশে বিচার ব্যবস্থার উপরে তো আস্থা নাই। একই দেশের বিচার ব্যবস্থা, কোনো বিচারপতিরা একবার বলল যে এটা খুনের আসামি প্রমাণিত হয়েছে, এর ফাঁসি। আবার পরে আরেকজন আসি বলল যে কুল্লে খালাস, উনি ফাঁসি না, উনি মুক্ত। তো বিচারহীনতার সংস্কৃতিতে তাহলে আপনি রাষ্ট্রীয় ফাঁক ফোকরে আমাকে ধরতে পারছেন না। তাহলে 2টা স্তরে আমি পার পেয়ে গেলাম। কেমন ব্যক্তি? আরেকটা হলো সামাজিক প্রতিরোধ। তৃতীয়টা, সমাজ যদি প্রতিরোধ করে, আগে ছিল 50-এর দশকের শেষের দিকেও আপনার একটু গুসটুস খায় শুনলে মোল্লা মৌলবী তার মেয়ের বিয়েতে দাওয়াতে যেতেন না। সমাজপতি যারা পঞ্চায়েত ছিল তারা যেতেন না, যে তার বদনাম আছে, ঘুষ খায়। একটু পেট মোটা দেখতে বলতো যে এটা ঘুষ খায়। গ্রামে যদি আপনার জমিন, তখন তো এক্সপোজার ছিল জমিন কিনা, যে জমি বেশি কিনলে ও তলব কত হয়, বেতনকে তলব বলতো। 50-এর দশকের 60-এর দশকের প্রথমেও তলব বলতো। তলব কত পায়, উপুরি কত।
আমি যখন চাকরিতে ঢুকলাম তখনও তো আমার এক বয়স্ক চাচা প্রথম জিজ্ঞেস করলো, এই চাকরিতে যে ঢুকছস উপরি কত ভাবি, তলবটা নিয়ে মূল বেতন নিয়ে প্রশ্ন নয়, উপরি কত। তাহলে সমাজ সেটাতে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে নাজেহাল করে, তাহলে সে রেস্ট্রিক্টেড হয়। কিন্তু সমাজে তো এখন সেটাও নাই। এখন হয়ে গেছে আপনি আমার কোনো কাজে লাগেন না, কিন্তু আপনি আপনার তোমার বিরাট এক গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি দূরে গিয়ে আপনাকে সালাম দিতেছি। টাকা হয়েছে, কিভাবে হয়েছে প্রশ্ন না, আপনি পার্টিতে চাঁদা দিয়ে ক্ষমতায় এমপি হয়ে যেতে পারতেছেন, আপনি মন্ত্রী হতে পারতেছেন, সেখানে গিয়ে আপনি আরও বাড়ছেন। তাহলে এই বিশেষ সার্কেলে একটার থেকে একটা সমাজ মেনে নিচ্ছে। নীতি নৈতিকতার কথা যথেষ্ট বলা হয়। আমি একটা বিয়ের ফর্দতে গিয়েছিলাম, এখন যেভাবে ছেলে মেয়ের একটা ফিটিস ফাটিস আছে আর কি। এই যে কর্মকর্তাদের যে যোগসাজশ বা আমি আসলে কর দিলে কি পাবো, সেই জায়গা থেকে কর ফাঁকি দেয়া, আপনি আপনার আত্মজীবনীতে বলেছেন মতিউর রহমান, যিনি পরবর্তীতে ছাগলকাণ্ডের জন্য বিখ্যাত হয়েছেন, বিখ্যাত শব্দটি ব্যবহার করছি, মতিউর রহমানকে বদলি করতে গিয়ে আপনাকেই সরতে হয়েছিল। তাহলে এটা তো একদম সোজা প্রশ্ন যে সিস্টেম যদি সৎ থাকতো তাহলে তার আপনাকে সরে যেতে হতো না। তাহলে সৎ থাকতে গেলে কি সিস্টেমকে মূল্য দিতে হয়? একটু কারেকশান আছে, মতিউরকে বদলি করার জন্য আমাকে সরতে হয়নি। এটা সেই সময় অনেকে আমাকে নিয়ে ক্রেডিট নিতে চেষ্টা করেছে, যেমন মরহুম মেয়র আনিস, তার রহিমা ফুড না কিসের মারা গেছে, যে রৌপ, তারা নেতা ছিলেন। তারাও সেই সময় ওই যে হোটেল রেডিসনে সো কল বেটার বিজনেস ফোরাম একটা হয়েছিল 5ই সেপ্টেম্বর, মনে আছে 2007, যে ব্যবসায়ীদেরকে ওয়ানেলের কুতুবরা ধরেছিল, পরে তাদের সাথে আপোষ করে তাদের টাকায় হোটেল রেডিসনে বেটার বিজনেস ফোরাম নামে একটা অনুষ্ঠানও করেছে। সেখানে সবাই আমাকে আক্রমণ করেছে। এবং মেয়র আনিস তো তার বক্তৃতায় বলতেছিলেন যে, তখন তো মেয়র হয় নাই, ডাইরেক্টর ছিল, বলতেছে যে এনবিআরের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ, কিন্তু আমাদের ব্যবসার কি হবে। তো আমি সৎ হইলে তার ব্যবসার অসুবিধা কী হয়েছে, কন্ট্রাডিক্টরি। কেমন, আমাকে তো বলতেই দিল না। স্টেজে আপনার মইনিউ আহমেদ, ফখরুদ্দিন সাহেব, মির্জা আজিজ উপদেষ্টা ছিলেন, আমাকে আলী ইমাম মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি আমার পাশে বসা। আমি বললাম যে তারা যেভাবে কথা বলতেছে আমার তো বক্তব্য আছে, বলে যে না বলার দরকার নাই, থামিয়ে দিল। মতিউরের জন্য আমার বদলি হয়নি, আমার বদলিটা হয়েছে অন্য কারণে, আরও বড়, আপনার বড় দাতা গোষ্ঠী বা যারা মাতব্বরি করে তাদের কথা শুনি নাই, সেগুলোর একটা ব্যাপার ছিল। এক, দুই হইল ব্যবসায়ীদের একটা চাপ ছিল, যেহেতু আমি লিস্ট করেছি, অনেক পেশাজীবীরা, আপনার বড় বড় পেশাজীবী তো আমার তালিকায় ছিল, ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব কত রোজগার করে, কত ট্যাক্স দেয়, বড় বড় ডাক্তার সাহেব কত রোজগার করে, কত দেয়। হক হালালি জিনিস, আপনি এই দেশে বসে এই দেশে টাকা রোজগার করবেন আর এখানে ট্যাক্স দেবেন না। তার মধ্যে ওরাও তো কিছু লিস্ট দিয়েছিল। মতিউরের জন্য আমার বদলি হয় নাই, মতিউরের ব্যাপারটা ছিল ভিন্ন। এটা আগেও বলেছি, মতিউরকে হঠাৎ করে যেন চিটংয়ে পোর্টে যে দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসির তখনকার, তারা মতিউরকে পছন্দ করেছে। আচ্ছা, মতিউরের একটা ক্যাপাবিলিটি ছিল, মতিউর খুব পলিশড হইতে ভদ্রভাবে সব জায়গায় যেতে পারত। অরিজিনালি কাস্টমস ক্যাডারের অফিসার না, 8 জন ট্রেড ক্যাডার থেকে কাস্টমসে নেওয়া হয়েছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো মতিউরের পাওয়ারটা এত বেশি ছিল, আমি টের পেয়েছি যদিন তাকে বদলি করতে চাইলাম চিটং থেকে রাজশাহীতে, সেই সময় আমার 4 জন মেম্বার একজোটে বলল, স্যার মতিউরকে ঘাঁটাবেন না, কারণ ওকে বদলি করে রাখতে পারবেন না, হি ইজ সো পাওয়ারফুল। আমি যেমন বলে যে ও শামস কিবরিয়া অর্থমন্ত্রীর বেডরুমে যেমন যেতে পারত, সাইফুর রহমানের বেডরুমেও একইভাবে যেতে পারত। একটা জয়েন্ট কমিশনার উপরে কমিশনার, তার উপরে মেম্বার, তার উপরে চেয়ারম্যান। তো আমি তো একটা বেকায়দায় পড়লাম, 7 জন মেম্বার একসাথে তাকে বদলি না করতে বলতেছে, তাহলে আমার চেয়ারম্যানিত্ব থাকে না, যদি না করি তাহলে এরাও মনে মনে হাসবে, ভয় পেয়েছি আমি বদলি করলাম। আসলে বদলি করার পরে আমি টের পেয়েছি রিয়ালি ইজ পাওয়ারফুল। ব্রিগেডিয়ার হাসান নাসির 2 দিনের যুগী বাতেরে অন্ন বলে, গভর্নমেন্টের একজন সেক্রেটারির অর্ডার, উনি নিজে একটা অর্ডার জারি করে দিল উইদাউট হিজ পারমিশন, চিটং পোর্ট থেকে মতিউর এবং কমিশনার ছিল ফরিদ, তারা মুভ করবে না।
আমি চুপ করে শুনলাম। তারপরে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার চিঠি দিল যেন মতিউরের বদলিটা বাতিল করি। সিনা ইবনে জামালি মেজর জেনারেল টেলিফোন করলেন যেন তারটা বাতিল করি। আমি এক একটা তদবির পাচ্ছি আর ভাবতেছি আসলে কত হবে। শেষ পর্যন্ত তখনকার 1 নম্বর ব্যক্তি মইনুল আহমদ নিজে আমাকে টেলিফোন করছেন। তাহলে রিয়েলি বদলি ঠেকানোর জন্য, বদলি না তাকে না করার জন্য, বদলিটা না করার জন্য। তো আমি মইনুল আহমদকে বললাম যে পরিষ্কার বললাম যে আপনি নোয়াখালীর, আমিও নোয়াখালীর, আপনি পদে এখন বড় ক্ষমতায় আছেন, কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে একটা বদলি করে যদি সেটা বাতিল করি তাহলে তো আমার চেয়ারম্যানিত্ব থাকে না, আমি চলে গেলে পরে আপনারা করেন। তিনি আর কথা বলেন না, যেভাবে হোক। তো এইগুলো কেন হয়, এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি অ্যানালাইসিস করে দেখেন মতিউরে এত ব্লু আইড বয় ওদের কেন হইল, কেন এত ক্ষমতা যেতে পারে। তার কারণ কি? কারণ হইল আপনি আমাকে পুষছেন, আমি আপনাকে সেবা করছি, একভাবে না একভাবে। নাহলে মন্ত্রীর বেডরুমে একটা জয়েন্ট কমিশন, তাহলে সিস্টেমের মধ্যে কে নষ্ট করতেছে? মাথাকে পলিটিশিয়ানরা। পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পলিটিশিয়ানরা যদি নিচের দিকে কামলা আমলাকে পোষেন, তাকে দিয়ে ফুটফার্মাস খাটান, তাহলে আপনি সামাল দিবেন কিভাবে? আর আপনি রাজনৈতিক নেতৃত্ব যদি শেয়ারিংয়ের মধ্যে যায়, তাহলে আমলা কি এটার থেকে ইস্যু নেবে না? অবশ্যই নেবে। এই নেওয়া হচ্ছে। প্রতিরোধের জন্য আপনি কাউকে দোষছেন, আপনি যারা বলতেছেন পত্রিকায় উঠছে কয়জনের চাকরি গেছে, কয়জনের বাড়ি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে এই 54 বছর 55 বছর স্বাধীনতার পর থেকে, তার তো বহাল তবিয়তে আছে। তো সমাজে যদি বহাল তবিয়তে থাকে, আবার যদি তরকিতে এমপি হইতে পারে, আবার যদি মন্ত্রী হইতে পারে, পলিটিক্যাল পাওয়ারে চলে যেতে পারে, তাহলে তো এটা চলতেই থাকবে। আপনি থামাবেন কাকে দিয়ে? সামাজিক চাপ কমে গেল, আইনের ফাঁক ফোকরে আপনি বিচার ব্যবস্থার মধ্যে বাইরে চলে যেতে পারতেছেন, আর নিজের ধর্মীয় বিবেক তো তিনটার কোনোটাই নেই। তো কোনোটা না থাকলে এটা বলগাহীনভাবে চলছে। মানুষ কিছু পায় না যেটা বললেন, এটা ঠিক না। এটা আপনি বুঝেন, আমি বুঝি না, যারা বলে পায় না তারাও বুঝে। এই যে রাস্তা দিয়ে হাঁটে বাজারে যায়, আগে যেখানে নদী পার হওয়ার সময়, গ্রাম থেকে আসছি তো, গরুর ঘাসটা তুলছি, 60-এর দশকের প্রথমে আমরা নদী পার হওয়ার সময় সাঁকো টাকো ছিল না, ভাঙ্গা ছিল, তখন নদী পার হওয়ার সময় মুরব্বীরা আমাদের বলতো যে পোলাপাইন আগে যা। তা আমরা তো ন্যাংটা হইয়া লুঙ্গি হাতে ধরে পারে যেতাম। মুরব্বীরাও তখন যতটুক নামে আস্তে আস্তে তার তাহবন্ধ, লুঙ্গিরে তহবন্ধ উপরের দিকে উঠে, আস্তে আস্তে মাথার উপরে উঠে, আবার ওই পারে গিয়ে আস্তে আস্তে নামে। এখন তো সেটা হয় না। এখন এয়ারপোর্ট থেকে নেমে বাড়ির ঘরে পা দে, গাড়ির থেকে নামে, সমস্ত পাকা রাস্তা। এই সুবিধাগুলো কোথার থেকে আসছে? এই তো ট্যাক্স থেকে। হ্যাঁ, টাকা তো সরকারের তো জায়গা জমি কিছু নেই, সরকার তো হইলো রাষ্ট্রের প্রতিবি হিসেবে বাস্তবায়ন করে। টাকাটাই আপনি আমি গরিব যারা আছে সবাই মিলে দেয়। কেউ প্রত্যক্ষ দেয় নিজস্ব আয়কর, কেউ পরোক্ষ দেয় ব্যাট, তাহলে পাচ্ছে। হ্যাঁ, তুলনামূলকভাবে হয়তো কম পাচ্ছে, সে কম পাচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য। এটার জন্য যিনি দিচ্ছেন তিনি দায়ী না, তিনি তো দিচ্ছেন। আর যিনি ফাঁকি দিচ্ছেন তাকে ধরতেছে না, এটাও রাষ্ট্র দায়ী। আবার দুইজনে যেটা আপোষ করে নিচ্ছেন সেটাও সিস্টেম দায়ী, বিচার ব্যবস্থা দায়ী। তো আপনি সব দিকে যদি এরকম গ্যারাটবে পড়েন, আপনি ধরবেন। আমি নেওয়া শুরু করলাম, এবার আসেন আমাকে বদলি করলো কেন? মাসুদউদ্দিন এখন জেলে, মইনুল আহমদ বিদেশে, ফখরুদ্দিন বিদেশে, এরা তো দেশি মানুষ না, একবার আসে। আচ্ছা, এই সরকার প্রধানরা বিদেশ যায় কেন? যদি ন্যায় কাজ করে আবার চলে যায় কেন? দেশে থাকে না কেন? হ্যাঁ, আলী রিয়াজ এত সংস্কার কমিটির মাতব্বর হইল, আবার বিদেশ চলে যায় কেন? থাকে না কেন? ইউনূস সাহেবরে এখন আবার এসএসসির দিয়ে পাহাদারা দেওয়া লাগে কেন? আপনি দেশে থেকে দেশের কাজ করলে, দেশের কথা বললে আপনি তো বুক ফুলে রাস্তা দিয়ে হাঁটবেন। আমি তো পুলিশও নেই চাকরি করার সময়। সেই সময়ের যে তাল বিতাল গেল, তখনও তো আমি একা হাঁটছি। আমি ওই যে সিকিউরিটি গার্ড একটা পুলিশ নিয়ে না ফুটানি মারানোর জন্য সচিবদের পাহারা নেই তো অসুবিধা কী হলো? আপনি যদি ভিতর থেকে পরিষ্কার থাকেন, মানুষ বুঝে কোনটা চোর কোনটা 2 নাম্বার। মানুষ কিন্তু ভালো মানুষ চিনে,
তার কারণ আল্লাহ সৃষ্টিতে আইন কানুন লাগে না, বিবেক একটা জিনিস পরিষ্কার দিয়েছে। তো এখন রাষ্ট্রীয় ব্যবস্থা যদি আপনার বিশেষ সার্কেলে কোরাস গেয়ে করাপশনের গান গায়, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? এই বাজেট বাস্তবায়ন হবে, মানুষের আস্থা আসবে। পলিটিক্যাল একটা গভর্নমেন্ট যদি পরে ক্ষমতা আসার জন্য ফাঁক ফোকরের ব্যবস্থা না করি, যে আমি এইবার আসছি, এইবারটাতে আমি যতটুকু পারি জনকল্যাণের নিয়ম মাফিক কাজ করব। কিন্তু যাত্রাতে যদি আমার লোক তোমার লোক আবার শুরু করেন, আবার যদি আপনার লোককে একটা বড় জায়গায় বসাই দেন, আবার আপনি যদি যে চিহ্নিত করাপ্ট লোক জেল খেটেছে, তার সব রকমের দোষ আছে, তাকে যদি আবার আপনি আপনার সরকারে নিয়ে আসেন, তো তাহলে মানুষ এগুলো খোঁজখবর রাখে না, চোখ কান খোলা আছে না, আস্তে আস্তে কমে যাবে। সো ইট ডিপেন্ডস টোটালি অ্যান্ড ফুললি অ্যান্ড প্রাইমারিলি on the strong goodwill of the government, and it is more on political government. এই জায়গাতেই আমি আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি যখন অবসর নিয়েছেন, আপনারই আমি স্বেচ্ছায় চলে এসেছি, স্বেচ্ছায় চলে এসেছেন, এবং আপনি তখন যে লাইনটি বলেছেন সেটি দিয়ে প্রশ্নটি করতে চাই। যদি আমি ভুল না করি, আই ফেল টু প্লিজ মাই মাস্টার্স, আজও কি সেই একই সংস্কৃতি চলছে? হ্যাঁ, মনিবের মন জয় করতে পারে, এখনো তাই চলছে, এখনো তাই চলছে। তার কারণ আপনি দলীয়করণ কোথার থেকে আসলো? নেতৃত্ব কর্তৃত্ব কার? নির্বাচিত সরকারের, রাজনৈতিক সরকারের। তার পলিসি বাস্তবায়ন করবে কে? নিচের প্রতিষ্ঠানগুলো, আমলা কামলা। সরকার হবে দলীয়, দলের সরকার ভোটে আসবে, কিন্তু প্রতিষ্ঠান কোনো দিন দলীয় হতে পারবে না। আপনি প্রতিষ্ঠানগুলোকে যখন দলীয় করে ফেলবেন, তাহলে কি হয়? তাহলে ওই যাহা করেছে হাসিনা তাহা করবে এখন তারেক সাহেব, যদি আবার দলীয়করণ করেন। তো হালে তো আমরা নমুনা কিছু দেখছি, হয়ে যাচ্ছে না। চট করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মধ্যে আপনি নিজের লোক বসাইলেন, উপযুক্ত মনে করছেন। তো উপযুক্ত মনে করলে ওইটা কি অনুপযুক্ত ছিল আগেরটা? হঠাৎ করে এইভাবে কেন হবে? তারপরে ডক্টর মোমেন দুদক থেকে চলে গেল, পুরো কমিশন চলে গেল, এখন একটা কমিশন দুদক করতে পারলেন না কেন? মানবাধিকার কমিশন খালি কেন? তাহলে 17 বছরের হোমওয়ার্ক কী ছিল? তাহলে সন্দেহ আসে না যে কাকে দিবেন, কে কথা শুনবে আমার কিনা? যেমন হাসিনা তার পছন্দের লোকজন দিয়েছে, বেসিক বাচ্চু কোনো দিন আমলে আসতো না, এক এক সময় একটা। আপনি কতগুলো প্রতিষ্ঠানকে যদি চোখ বন্ধ করে নিউট্রাল এবং দক্ষ লোক না দেন, তাহলে তো এটা সুফল মানুষজন পাবে না। আপনি মুখ চিনা মুগের ডাল করতে যাবেন, তাহলে যা গোটার ঘুরবে। তো রাজনৈতিক সরকার যদি কঠোরভাবে সদিচ্ছার সহিত চলে এবং যদি এই রকম চায় যে আমি আরেকবার ক্ষমতা আসবো কিনা পরের ব্যাপার, কিন্তু এইবারে আমি এরকম বড় 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 কিছু ভালো কাজ করব, তাহলে দেখবেন যে অটোমেটিক লজিক্যাল সিকোয়েন্সে পরবার আপনি এমনি আসবেন। যে মেয়র, আপনি কতগুলা এই যে পদ প্রশাসক দিয়ে দিলেন না নিজের লোক, কেন? ভোটের আগে দিলেন কেন? বলে যে আমাদের একজন পলিটিশিয়ানের সাথে আমি কথা বলছি, উনিও আমার সাথে টক শোতে ছিলেন, বলে যে আমাদের বিশ্বস্ত লোক। তো বিশ্বস্ত লোক বলে তো আপনি আবার দলীয়করণ করলেন। এই দলীয়করণ করতে যাইয়া বেগম জিয়া আমলাতন্ত্রে প্রথম দলীয়করণ করেছেন। তার আগ পর্যন্ত আমলাতন্ত্রের দলীয়করণ ছিল। এই দলীয়করণের ফসল কি হইল? জনতার মঞ্চ হইল প্রেস ক্লাবে সরকারের বিরুদ্ধে। কামলারা সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন করবে পলিটিক্যাল? কারণ আপনি প্রশ্রয় দিয়ে ক্ষেত্র প্রস্তুত করেছেন। ওইটার পরিবর্তে পান্ডা গার্ডেনে আবার দলীয়রা বসছে বিয়ের অনুষ্ঠান বলে, তারপরে আবার কাউন্টার করেছে উত্তরা ষড়যন্ত্র। তো এইগুলো যদি আপনি প্রশ্রয় দেন, প্রশাসন যদি সেরাতুল মুস্তাকিম না থাকে, পরিষ্কার আমাকে বেতন দেন, আমার থেকে মনিটর করে দিনের শেষে পাওনা কাজটা আদায় করে নেবেন। এটাই তো হওয়া উচিত, না হলে আপনি না হলে এই কাঠামো শেষ পর্যন্ত টিকবে কিনা জানি না। যেহেতু এটা দ্য হট সিট, একটা হট প্রশ্ন করতে চাই, নিশ্চয়ই বিরক্ত হবেন না, সেই আশাবাদ রেখেই প্রশ্নটি করছি যে একজন কর্মকর্তাই তো আসলে অনেক টাকার মালিক হয়ে যেতে পারে যখন রাজস্ব বোর্ডে চাকরি করে। নিচের দিকের কর্মকর্তাদের সেদিনও আমরা পত্রিকায় দেখলাম অনেকগুলো ফ্ল্যাটের মালিক। বদিউর রহমান যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তিনি আসলে কত কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছেন বা আদৌ করেছেন কিনা? প্রথমে যেটা হট সিট বলছেন, আমি কোনোটা থেকে হট সিট বলি না।
ইভেন আমাদের প্রধানমন্ত্রী যখন সংসদে ট্রেজারি বেঞ্চে বলছে এটা বড় হট সিট, আমি তখন আরেকটা টেলিভিশনে বলছিলাম এত হট সিট হইলে এটাতে আসেন কেন? 17 বছর বাইরে থেকে খোমেনি হয়ে এই হট সিটের জন্য আসছেন কেন? তাহলে মজা আছে, মজা না থাকলে তো আসেন না। দেশপ্রেমের জন্যই বলেন, দেশ সেবার জন্যই বলেন, আসছেন তো। তো আপনাদের এটা হট সিট না, হট ভাবলে হট, এখানে হটের কিছু না। ইউ আর ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, যে আমি ঘুষ কত নিয়েছি, কত কোটি টাকা, আমি নিজে কোটিপতি পরিষ্কার। আমিও এখন যে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে, সেখানে আমার সম্পদ হিসাব করলে কোটি টাকার উপরে, আমিও কোটিপতি, এটা দোষের কিছু না। আপনি কোটিপতি হন, দোষের কিছু না। কিন্তু আপনি হকালালি সব রোজগার করেছেন কি না। আমি ঘুষের বিষয়ে পরিষ্কার বলি, আপনি আমার স্ত্রী কটা তাও জিজ্ঞেস করতে পারেন, তাও না নাই ফরকই আছে কিনা তাও জিজ্ঞেস করতে পারেন, কারণ ওই দিকে কোনো অসুবিধা নাই, কারণ একদম ফ্রি। আমি ব্যক্তিগতভাবে ঘুষ খাই না, ঘুষ নেইনি, কিন্তু আমি কোটিপতি। তার কারণ আমি যখন চাকরিতে ঢুকেছি তখন প্রথম ঢুকলাম তো ফর্মাল চাকরি বাংলাদেশ ব্যাংকে, 475 টাকার স্কেল ক্লাস 1, 750 টাকা হইল জিয়াউর রহমান যখন 177 থেকে পে স্কেল দিলেন, তখন আমরা 750 টাকার স্কেলে গেলাম। 475 টাকা বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকে ঢুকলাম তো 14 অক্টোবর 1976। তখন বাড়ি ভাড়া ব্যাংকের সাথে চুক্তি করে নিতে হতো, ব্যাংকের টিম যেত, চুরি ছিল না, মাপতো, ফিতা ফেলে মাপতো কত যেত। এখন আমি 400 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া নিতে পারবো। তো আমি 400 টাকার বাড়ি ভাড়ার জন্য যে কন্ডিশন তারা দিয়ে রাখে সেটা পাই না। তো আমি শ্বশুর বাড়ির সাথে ডিড করলাম, আচ্ছা, যে Interesting, খুবই এদের বাড়িটা দিয়ে ডিড করলাম, চেকটা আমার শাশুড়ির নামে আসে, উনি আমাকে টাকাটা দিয়ে দিতেন। পরে যখন আমি বাসা ভাড়া নিতে গেলাম এলিফ্যান্ট রোডে ভিতরে, তো সেখানে ভাড়া আসে 400 টাকা। কিন্তু ওখানে আরেকজন শিখাই দিল যে ওই নাজুর মা ছিলেন খালা, বাড়ির মালিক, ওয়াল টিনশেড, বললো যে বুড়িরে পা ধরে সালাম করলে আর খালামা ডাকলে খুশি হয়। এটা আমার বইতে আমি লিখছি, লিখাতেও। আমার বউরে সাজাইলাম, নতুন বউ, হাঁটুর নিচ পর্যন্ত চুল, স্লিম বডি। তখন আমার কাছে আমার স্ত্রীটাই বিশ্ব সুন্দরী। বললাম যে একটু পা ধরে সালাম করা লাগবে, দুইজন একসাথে করব। কারণ একজন শিখিয়ে দিয়েছে। যাইয়া ওনার সালাম করলাম, খালা এই যে নতুন বউ নিয়ে আসছি, একটু ভাড়াটা কমাবেন না? ও খালাটা 100 পা ধরেছে, 25 টাকা কম। বাহ, এই যে 25 টাকা, 400 টাকার থেকে 25 টাকা বাড়ি ভাড়া কমাইলাম, মনে হলো যেন সোমনাথ মন্দির জয় করলাম। আপনি যদি শক্তভাবে লেগে থাকেন, রেশনের চাল থাইল্যান্ড থেকে আসে, গরম গরম খাইলে ব্যবসা পচা গন্ধ লাগে, ছোট কণা পাথর আছে, আর ঠান্ডা হইলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়। তা পাথর পড়ছে, কী হয়েছে, ওটা ফেলে দেবো, পানি দিয়ে গ্লাস দিয়ে গিলে খেয়ে ফেলছি। তারপরে রেশন চাল থেকে ইরি চালে আসলাম, ইরি চাল থেকে ফাইজামে আসলাম, তারপর এখন নাজির চাল চাল খাই, 90 টাকা 85 টাকা 90 টাকার কেজি নেয়। তো উঠতে হয়। 475 টাকা বেতন, টিউশনি করে পাইতাম 2000-এর বেশি, ইংরেজি পড়াইতাম, সপ্তাহে 3 দিন করে 4টা টিউশন, তাহলে 6 দিন ডেইলি 2টা করে, একটা সেরে আরেকটাতে চলে গেলাম। কন্ট্রাক্টে পড়িয়েছি, ইন্টারমিডিয়েট ডিগ্রিতে বারবার ফেল করে, ঠিক আছে এখন টাকা লাগবে না, 45% মার্ক পাইলে, রেজাল্ট আউট হইলে একটাকে থোক 50,000 টাকা দেবে। তো আমার বেতন হলো 475, টিউশনের আয় করতাম 2,000 2,500 ওই সময়। ওই সময়। তারপরে যখন রেট বাড়লো তখন তো 25-30 হাজার টাকাতে চলে আসছে আমার। তো হকালালি রোজগার করে আর কষ্ট করে চলতে হয়। আপনার কষ্ট করে চললে আপনি শক্ত থাকবেন কিনা, তাহলে আপনার কম হয়। এই জুতো দেখছেন না, কয় বছর বয়স? ঘুষের দরকার নাই তো, এই জুতোর বয়স কত? 18 বছর চলতেছে। 500-600 টাকার বেশি জুতো তো কিনি নাই। এখন সেক্রেটারি হওয়ার পর একটা দামি জুতা কিনতে ইচ্ছে হইলো, এগুলা লিখেও ফেলছি। তো দামি জুতা কিনতে কিনতে গিয়ে 6 মাস চলে যায়, 2,500 3,000 লাগে। শেষ পর্যন্ত আরও ভালোগুলো 4,000 5,000। আচ্ছা দরকারটা কি? দরকার নাই তো। শেষ পর্যন্ত রিডাকশানে দেখা গেল 2,500 বাটাতে দিল, আগের 5,000 জুতো কিনে ফেললাম। তো 18 বছর চলতেছে, মাঝখানে সোল ভেঙে গেল, 300 টাকা দিয়ে সোল লাগাই না, চলেন না। আমার জুতা কেউ দেখতে যায়?
এটার জন্য আমার কি আটকায় থাকে? আপনি নিজে কতটুকু কঠোরভাবে চলবেন, অনুশীলনে চলবেন। যত দাম বাড়ে আমার তো অসুবিধা হয় না, কারণ আমি অ্যাডজাস্ট করে ফেলি। ওই পাটিগণিতের খরচ কতটুকু কমাইলে চলে। হ্যাঁ, নিজের বাসাতে তো খরচই নাই, আমি নিজের কাজগুলো নিজে করি, এখনও ফ্যান নিজে মুছি, বাথরুম নিজে পরিষ্কার করি। হ্যাঁ, তার মধ্যে হালে আরও দাম বাড়ছে না, কিছু রোজগারও করি। ওই যে যত প্যাকেট ট্যাকেট পত্রিকার বিজ্ঞাপন এটা ফেলে দে না, সেগুলো এখন বস্তায় জমাই, ওটা বিক্রি করলেও 200-300 টাকা করে পাওয়া যায় জমলে। আপনি যদি শক্ত থাকেন, নিয়মমাফিক চলতে চান, আপনার কোনো কষ্ট হবে না। আমি আমি একটা জিনিস একদমই পরিষ্কার, আপনি আপনার যেটুকু আপনার মেধা আল্লাহ দিয়েছে সেটা পরিপূর্ণ ব্যবহার করেছেন, আপনি নিয়ম মেনটেন করেছেন এবং অপচয় করেননি, সঞ্চয় করেছেন, যে কারণে হয়তো আপনি কষ্ট করেছেন, আপনার সন্তানরা নিশ্চয়ই সেটা এনজয় করছে। বা আমাদেরও যেরকম হয়, আমাদের হয়তো বাবারা কষ্ট করেছে, বা বাবারা হয়তো 200 টাকার স্যান্ডেল পরেছে, আমরা হয়তো 15-20 হাজার টাকা দিয়েও জুতা পরতে পারতেছি আপনাদের ওই কষ্টের জন্য। আপনার আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা আমার রিটায়ারমেন্ট বেনিফিট চাইতে বেশি, 34 লক্ষ টাকার উপরে বেশি প্রভিডেন্ট ফান্ডে। তার কারণটা কি? ওই টিউশনই করছি, টাকাটা প্রভিডেন্ট ফান্ডে বেশি করে কর্তন করছি, জমিয়েছি। একদমই সঞ্চয়। আজকে এই দর্শক যারা আমাদের এই শো দেখছেন বা পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকে দেখবেন, তারাও নিশ্চয়ই এইগুলো থেকে শিক্ষা নেবেন এবং তাদেরও ভবিষ্যৎ বা আদর্শ তারা ঠিক করবেন। নেবে কি না সেটা বলেন না, যার যার খুশি। হয়তো কেউ নিতেও পারে, নাও নিতে পারে। কেউ মদ বেশি দুধ খাবে, কেউ দুধ বেশি মদ খাবে। একদমই তাই। আমি আবার একটু আমাদের বাজেট বা এই রিলেটেড আলোচনায় ফিরতে চাই। IMF এর পলিসি, আপনি IMF এর সাথেও কাজ করেছেন, বা আপনি যখন দায়িত্বে ছিলেন IMF এর সাথে নিশ্চয়ই অনেক মিটিং হয়েছে। বাংলাদেশ তো এখন অনেকটা IMF এর প্রেসক্রিপশন ফলো করতে হচ্ছে, যেহেতু তারা কয়েকটা কিস্তি নিয়েছে এবং আগামীতেও কিস্তি নেয়ার খুবই মুখে আছে। অর্থমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন। তাহলে সাধারণ মানুষ কি সুফল পাচ্ছে এই যে IMF এর নিয়ম মেনে যদি আমাদের চলতে হয়? আদৌ কি আমরা কোনো সুফল পাবো শেষ পর্যন্ত? সরকার যখন ক্ষমতায় থাকে, আমরা স্বাধীন হওয়ার পর থেকেই পর্যন্ত এমন একটা সরকার এখনো পাইনি, এই সরকার কি করে পরে দেখা যাবে, পাইনি, যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য বেশি আগ্রহী হয়। স্বাধীনের পর থেকে আমরা প্যারিস কনসোর্টিয়ামের ব্রিফকেস সাথে ভিক্ষার জন্য বেশি আগ্রহী ছিলাম। যে ইয়ারডি সেক্রেটারি বেশি ভিক্ষা আনতে পারত প্যারিস কনসোর্টিয়ামে, তিনি একটা জার্নাল সেক্রেটারি প্রমাণিত হইতেন। তফাৎটা কি? রাস্তার ভিক্ষুক মলিন সেনা কাপড়ে বসে বাটি হাতে পয়সা চায়, ভিক্ষা করে। আর সরকারের ইয়ারডি এরা স্যুট টাই পরে সেজে গুজে বাইরের থেকে ভিক্ষা করে। দুইটাই ভিক্ষা। নেতৃত্ব যদি শক্তভাবে জাতীয়বাদী হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইতো, তাহলে IRD স্ট্রঙ্গার হইতো, ERD হইতো না। আমি যখন CRDতে প্রথম যাই 96 সালে, 76 সেকশনের ERD, আমাকে যে সেকশনে পোস্টিং দিল ওইখানে থাকার সময় আমার বেতনের চেক আসলে, ক্যাশ সরকার চেক আনলে আমি আরেক দিকে তাকাইয়া চেক নিতাম এভাবে। তো বার 3 খাওয়ার পরে সে একদিন জিজ্ঞেস করে বসলো, স্যার আপনি চেক নেওয়ার সময় আরেক দিকে তাকাই থাকেন কেন? আমার লজ্জা লাগে, কারণ কাজ নাই, বিনা কাজে চেক নিতেছি, বেতন পাইতেছি। আমার কাজ নাই, সপ্তাহে একটা চিঠিও ওষুধের অনুমান হিসাবেও আসে না, তো আমি বেতন নিচ্ছি। তাহলে বেদরকারিভাবে এরকম একটা ERD রাখা হয়েছে। ফরেন মিনিস্ট্রি একটা উইং চালাতে পারে, রাজবাড়ি ওই যে ফাও বেদরকারি প্রধানমন্ত্রীর একটা কার্যালয় করছে। হ্যাঁ, দরকার নাই। মুখ্য সচিব একটা বেদরকারি পদ করেছে। 1 ক্যাবিনেট সেক্রেটারি ইজ মোর দেন সাফিসিয়েন্ট। তারপরে সরকারের লোকজনকে ঘুষ দেওয়ার জন্য সিনিয়র সচিবের পদ সৃষ্টি করছে। আমার নিজের স্বগোত্রীয়রা বেদরকারি সচিব 1 ক্যাবিনেট সেক্রেটারি মোর দেন সাফিসিয়েন্ট। আরেক সময় একজনকে খুশি করার জন্য মুখ্য অর্থ সচিব করে। তো এখন আপনি যদি এরশাদ এমপিদেরকে ঘুষ দিয়েছে শুল্কমুক্ত গাড়ি, হাসিনা আয়শা আমলাদেরকে ঘুষ দিতেছে আপনার গাড়ি, ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি। আপনি অস্ট্রিয়ারিটি এবং নিয়ম, গরিব দেশ, সেখানে কাকে বিলার দেবেন? মাঝখান থেকে আরেকবার কথা উঠছিল, আগেও একবার বলছিলাম যে 2 সচিবের জন্য হেলিপ্যাড সহ সুইমিং পুল সহ বাড়ি করবে। এমনি সচিব নিবিড়ার যেটা করে রাখছে, এখানে ঢুকলে ওইখানে যেতে কুল কিনারা পাওয়া যায় না। আমার বাসা দেখেই তো আমি বিমর্ষই এখন, যে আমার বাসার সীমানা উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর।
থাকি মানুষ দুজন, কেন এত লাগে? আপনি সেই কঠোরভাবে তো সেগুলা করেন নাই। এর আগে কেউ এমপিদের ঘুষদের, কেউ কর্মকর্তাদের ঘুষদের, কেউ আবার সাংবাদিকদের ঘুষ দিয়ে সাংবাদিক পল্লীকরীদের বরাদ্দ করে, হ্যাঁ, উন্নয়নের নামে প্রেস ক্লাবে প্রথমে 1 কোটি টাকা দিয়ে দিবে। শক্তভাবে রাষ্ট্রের মতো চলবে, কাজ আদায় করে নেবে, নাথিং শুড বি ফ্রি। তাহলে না আপনার বীজ শক্ত হইলে একবার টেক অফ পয়েন্টে যখন চলে যেতে পারবেন, তখন আর প্লেনে উঠতে অসুবিধা হবে না। প্রথমেই যদি ভাগাভাগি লুটপাট বেশি করে চলে, তাহলে সাধারণ মানুষের প্রশ্ন তো আসবে। মানুষ বুঝে কিন্তু এখন গ্রামে আগে কাউন্সিলর হইতে, ওয়ার্ড মেম্বার হইতে বাঘের জায়গা বিক্রি করতো, সে আমরা পাকিস্তান আমলেও দেখছি। জমিন বিক্রি করে মেম্বার গিয়ে দিত। এখন মেম্বার হইলে গাড়ি কিনে, এই ইউনিয়ন পরিষদের মেম্বার ফটাফট পরের দিন গাড়ি কিনে। কিন্তু বাপে কী করছে আমি দেখি, তাহলে কোথার থেকে আসে? আমার 5 টাকার নোট, 5 টাকার নোট, তার 5 টাকার নোট কি 5,000 টাকা হয়ে যায়? তার এত বরকত কোথার থেকে আসে? তাহলে চুরিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এবং রাষ্ট্র এই চুরিটাকে এনকারেজ করতেছে, পুষতেছে, ধরতে পারতেছে না, বা পারলেও ধরতেছে না, আবার ধরতে গেলে হয়তো শেয়ার করতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এগুলো কিছু মেনে চলতে হবে। যেমন ছোটোখাটো জিনিস, একটা জিনিস বললে অনেক হবে, মন্ত্রী পরিষদ বিভাগ বলে, মন্ত্রী পরিষদ সচিব বলে। মন্ত্রী পরিষদের তো নাই, কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে প্রেসিডেন্সিয়াল ফর্মে, তখন মন্ত্রী পরিষদ, আর ক্যাবিনেট ফর্মে মন্ত্রিসভা। তাহলে এইটুকু তো চোখে নজর পড়ে না, মন্ত্রী পরিষদ বিভাগ এখন বলে, মন্ত্রিসভা বিভাগ বলে না। হ্যাঁ, আবার আপনাদের সাংবাদিকরা বলে কি পূর্ণমন্ত্রী বলে। আর পূর্ণমন্ত্রী বলে তো কনস্টিটিউশনে কিছু নাই, মিনিস্টার মন্ত্রী বলে পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী থাকলে তখন মানে যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার উপমন্ত্রী, এই ভাগগুলোতে যে ফুল মন্ত্রী তাকে হয়তো না আমাদের এটা বলার কোনো সুযোগ। ফুল মন্ত্রী তো না, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। তাহলে কি আপনি বলবেন যে ফুল মন্ত্রী, হাফ মন্ত্রী, কোয়ার্টার মন্ত্রী? সেটা বলবেন না, কখনোই না। তো তাহলে লেখাপড়ার ঘাটতিও আছে। ছোট্ট জিনিসে পা কাটে, ফসা মুখে পা কাটে, আপনি নজর রাখছেন না, তাহলে জেনারেশন গড়ে উঠতেছে না। এই যে ফ্যাসিস্ট চিৎকার করে না অনেকে, আমাকেও ট্যাগ দেওয়ার চেষ্টা করে, আমি কয়েকজনকে তো ফ্যাসিস্ট বানান করতে বলছি, পারে না, FACIST করে। ডিকশনারি দিলেন, ডিকশনারি থেকে ফ্যাসিস্ট বাইর করতে পারে না। আপনি করবেনটা কি? এই যে বিএনপি স্লোগান দেয়, সেদিন দুজনকে দেখলাম যে এত জিন্দাবাদ দিন হয়েছে, তারেক রহমানের নামটা ইংরেজিতে লেখো, পারে না। হ্যাঁ, TRAQ এভাবে লিখে ফেলে আর কি। তো কিছু জিনিস আছে, জেনারেশনটাকে আপনি গড়ে তুলতে হবে, সেই গড়ে তোলার দায়িত্ব আবার রাজনৈতিক সরকার, নেতৃত্ব। রাজনীতি যদি পৌঁছে যায়, রাজনীতি যদি চুরিতে জড়ায়, রাজনীতি যদি করাপ্ট হয়, তখন মানুষ বলে মাননীয় মন্ত্রী, আমি তো বলতে চাই না, ওরা বলে মাননীয় মন্ত্রী আপনি চোর। বলতেছি মাননীয়, কিন্তু মাননীয় মন্ত্রী আপনাকে চোর বলতেছে। তো মাননীয় মন্ত্রীকে চোর কখন বলা হয়? মাননীয় মন্ত্রী চোর হন দেখাইতে হয়। হ্যাঁ, এই যে পাচারের কথা আসে, অর্থ পাচার, তো আমরা দেখি না রাজ পরিবারের পাচারের টাকা ফেরত আসছে না, পাচার হচ্ছে না, এটা ওটা হয় কেন? তাহলে হয়তো এটাই করছে বা ওইটাই করছে। আমরা বড় আশাবাদী ছিলাম ইউনূস আসার পরে যে একটা নোবেল বিজয় কিছু করবে, কিন্তু উনিও তো লেজে গোবরে করে ফেললেন। বিকজ হি ইজ মানি লাভার, হি ইজ পাওয়ার লাভার, জেনারেশন নষ্ট করে দিয়েছে। তো আপনি যে প্রত্যেকবারে আশায় বুক বাঁধবেন, পরে দিয়ে যাবেন। এখন কালকে একটা আলোচনায় আসতেছিল কি ওই পাঠ্য বইতে অনেক কিছু বদলাই ফেলবে। হ্যাঁ, নতুন কারা বীর হইল, যোদ্ধা হইল, কাকে বীর বানাবে, এগুলো নিয়ে ইতিহাসকে ইতিহাসের মতো থাকতে যান। যার যেটুকু অবদান সেইটুক নিরপেক্ষভাবে মূল্যায়িত হোক। কাউকে বড়োর থেকে ছোট করা, সেপে একটু ছোট করার চেষ্টা, আর কাউকে ছোটোর থেকে টেনে লম্বা করার চেষ্টা, এগুলো করে তো ভালো কিছু। পৃথিবীর সব দেশেরই নির্দিষ্ট ইতিহাস থাকে, কিন্তু আমাদের দেশে ইতিহাস আসলে রাজনৈতিক কারণে বদলে যায়। এটা আমরা অনেকবার দেখেছি, বাট আমি আর হয়তো আরও দেখবেন, হয়তো দেখতেও পারি। আমি ওই ইতিহাসে যাব না। আপনার যেহেতু 4 দশকের প্রশাসনিক অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের ইনস্টিটিউশনাল প্রবলেম কি মনে হয়? পলিটিক্স, ব্যুরোক্রেসি, নাকি ভেস্টেড ইন্টারেস্ট? এটা শেখ হাসিনার বিরুদ্ধে
কিছু লোক তো সংস্কারক হইতে চাইছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে হইতে চাইছিল। তো খালেদা জিয়ার বিরুদ্ধে যারা হইতে চাইল তারা তো সংস্কারক হইতে যাইয়া নিক্ষিপ্ত হয়ে গেল। মান্নান ভূঁইয়া মারা যাওয়ার পর খালেদা জিয়ার শোকও জানায় নাই, শেষ হয়ে গেল না? তো এখন টিকি আছে তো একজন সংস্কারক স্পিকার হয়েছেন, মেজর হাফিজ। উনিও সংস্কারের মধ্যে ছিলেন না। তাকে এটিএম শামসুল হুদা তাদের সেখানে চিঠি দিচ্ছিল না মূলদল বাদ দিয়ে। আবার হাসিনার এখানে কেউ 4 জন স্টার হইতে চাইছিল, সুরঞ্জিত, তোফায়েল, আমু, রাজ্জাক। আদ্যাক্ষর নিলে কী হয় স্টার। আর হাসিনা ক্ষমতা আসে ভীষণ দিক থেকে এগুলারে র্যাশ বানাই দিয়েছে, রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিত ভীষণ দিক থেকে। তো এখন কোনটা রাজনৈতিক আমলা না আরেকটা বললেন ভেস্টেড, হ্যাঁ যেটা হ্যাঁ বেস্টেড, সবগুলো তো একজোটে আছে। কারণ রাজনীতিটা যদি প্রথম ইঞ্জিনের হেড, ইঞ্জিনটা যদি ঠিক থাকে তাহলে পিছনের বগি অটোমেটিক ঠিক চলবে। রেয়ার এক্সেপশন হবে যেটা দিয়ে আটকা, এটা খুলে গেলে বা ক্লিপ না থাকলে সেটা পরে। সবগুলো তো একজোটে হচ্ছে। আপনার রাজনীতিটা ব্যবসা হয়ে গেছে। এখন ব্যবসায়ীরা সংসদে কত % চলে গেছে? 60-র উপরে। অনেক। কেন? আগে ব্যবসায়ীরা রাজনীতিকে একটু চাঁদা টাদা দিত ভোট টোট করার জন্য, পরে একটু সুযোগ সুবিধা হয়তো ফেভার করতো টুকটাক। এখন ওইটাই প্রধান হয়ে উঠেছে। এখন এটা প্রধান না। এখন ব্যবসায়ীরা মনে করে যে আমি কেন ওরে চাঁদা দিতে যাব পার্টির, ওই টাকা খরচ করে 10 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন দেব, 25 কোটি করে খরচ করে আমি এমপি হব, তাহলে আমি পলিসি করার সময় নিজের মতো করে করতে পারবো ক্ষমতায়। কারণ মানুষের সহজাত প্রবৃত্তি হইল মানুষ মহাচ্ছন্ন থাকে ক্ষমতায় উঠবে। তো ক্ষমতায় উঠতে চাইলে পাপুল যদি কোথার থেকে এসে লক্ষ্মীপুরে এমপি হয়ে যায়, তার বৌরিও যদি করে, তাহলে এটা কে করাইছে? রাজনৈতিক নেতৃত্ব তাকে প্রশ্রয় দিয়েছে, করেছে। নাহলে পাপুল করতে গিয়ে সে এমপি হয় কেমনে, তার বৌরি কেমনে করে? হ্যাঁ, মাসুদ উদ্দিন, 3 উদ্দিনের একদিন, এই মাসুদ উদ্দিনরে আবার এমপি বানায় দেখে বারবার অস্ট্রেলিয়াতে হাই কমিশনের কন্ট্রাক্ট দেখে এই সচিবদেরকে যে ঠিকাদারি নিয়োগ দেয়, যেটা সরকারি ভাষায় চুক্তিভিত্তিক, এবং খালেদা জিয়ার কার্যালয়ের মধ্যে খন্দকার শহীদুল ইসলাম একজন ছিলেন, আমি বলতাম অন্ধকার শহীদুল ইসলাম। কারণ তাকে বেগম জিয়াকে অন্ধকারে রেখে তিনি নিজে নিজে অনেক ফাইল সই করে দিতেন। তাকে তো 5 বার চুক্তি দিয়েছেন, কেন চুক্তি দেন? আপনি পরের লোক, উপযুক্ত লোক আসবে, ঠিকাদারি কেন দেন? ওই যে দলীয়করণ। তো বেস্টের ইন্টারেস্টটা যদি সবাই একজোট হয়ে কোরাসে যায়, তখন তো সবগুলো একটা সার্কেল হয়ে যায়। যার ফলে আমলাদের নামের পিছনে আলী মোনা, বাজাদ মোনা, জামাত মোনা, এসব মোনাগিরি এসছে। এই মোনাগিরি যখন প্রথম খালেদা জিয়া শুরু করলো 92-তে, এরপরে হাসিনা এসে আরও বেশি করলো। জোটে যাহা করে, মহাজোট দেখতে একটু মহা হয়, তখন তারা আরও বেশি করে। ভাগ্যিস যে আমাদের এখনও কোনো বিশ্বজোট হয় নাই। আপনি কি চান সঠিকভাবে নিয়ম, যেমন জিয়াউর রহমানের আমলে তো এটা মনাগিরি ছিল না, তিনি তো কোনো পার্সিয়ালিটি করেন নাই। আমার বিবেচনায় এখনও কিন্তু প্রেসিডেন্ট জিয়ার যে ফাল্টা বঙ্গবন্ধু হত্যা, ইন্ডেমনিটি, তাহের হত্যা, এই জাতীয় যেগুলো চ্যাপ্টার আসার আগের ঘটনা, সেগুলোতে তার ভূমিকাগুলো বাদ দিলে প্রশাসক হিসাবে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। জিয়াউর রহমান সাহেব তার প্রশাসন এখন পর্যন্ত যতজন আসছে সবার থেকে প্রশাসনে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। আমরা বদিউর রহমান সাহেব, আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট ছোট কয়েকটি প্রশ্ন করব, তার আগে একটি বড় প্রশ্ন 2-3 মিনিটে উত্তর নিতে চাই। আপনাকে যদি আজকে আবার এনবিআর এর দায়িত্ব দেওয়া হয়, তাহলে আসলে সংস্কারের জন্য কোন কোন সিদ্ধান্তগুলো নিতেন? আমাকে দায়িত্ব দেওয়া হবে না, আমি দায়িত্ব নেব না। কাল্পনিক জায়গা থেকে না, কাল্পনিক, আমি কল্পনায় কথা বলি কম। বাহ। তার কারণ আমি কল্পনায় যদি কথা বলতাম তাহলে তো 15 মাস আগে সরকারের চাকরি ছেড়ে দিয়ে চলে আসতাম না। সচিব পদের যে মোহ, গাড়ি বাড়ি ঠাট বার যত সুবিধা, 15 মাস আগে তো এটা ছাড়তাম না। অতএব কল্পনাতে, স্বপ্নে বিরিয়ানি পাকাইলে ঘি কম দিতে নাই, পয়সা লাগে না, আমি ওইসব করি না। আমার কাছে হাওয়া ভবনের কোনো মোহ নাই, খোয়াবের কোনো মোহ নাই, কেমন? তারপরে যাইয়া হাসিনার পিয়নের 400 কোটি টাকার মালিক হওয়ার কোনো মোহ নাই। আমি সেরাতুল মুস্তাকিম যে
দুপুরে 4টা চিড়া ভেজাই খেয়েছি, আমার বড় তৃপ্তি। তার মানে আপনি যতদিন রাষ্ট্রীয় দায়িত্ব ছিলেন সেই দায়িত্বটা আপনি সৎভাবে আমি পালন ওই সময় করার চেষ্টা করেছি, করেছেন। আমি কড়া ক্রান্তি আমার টুক করেছি, এখন আবার সেখানে যাওয়ার প্রশ্ন উঠবে না। আর আমাকে নিলে তো পরের দিন নেবিও না, বাদ দেবে তো। আমাকে যখন আগের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধীরাজ কুমার নাথ ছিলেন একজন উপদেষ্টা, ইনসিডেন্টালি উনি সার্ভিসে আমার 2বার তার অধীনে থাকে, বলে যে বদিও তোমাকে তো এই যে সংস্থা মন্ত্রণালয় সচিব করতে চায় সবাই, যে তুমি স্ট্রিমলাইন করে দিবা, কিন্তু পরে যে বলে তুমি কথা শুনবে না। আমি বললাম স্যার 2বার তো আপনার আন্ডারে চাকরি করছি, কোন কথাটা শুনি নাই বলেন? আমি অবৈধ কথা শুনি না, সে অবৈধ যেই বলুক, প্রেসিডেন্ট সামারি সই করে দিচ্ছে এটা অবৈধ হয়েছে এরশাদের, এটা আমি আবার ক্যান্সেল করাইছি, তাকে দিয়ে ক্যান্সেল করাইছি, ঘটনা তুলে ধরছি, হয়েছে। বিচারপতি কুদ্দুস চৌধুরী তার সুবিধার জন্য কিছু অবৈধ সুবিধা চাইছে, যে মুন্সিফদের নিয়োগ, সহকারী জজের নিয়োগ, এখন তো বিচার কমিশন হয়েছে, যে তাদের আইন মন্ত্রণালয় দিয়ে দিতে। আমি বলছি যে না, দেওয়া যাবে না, এটা রুলস অফ বিজনেসের নাই, উনি ওনার সুবিধার জন্য চাইতে পারেন। আপনি সত্য বলা এবং টু সে নো, সামটাইমস টু সে নো, দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন, যে এটা নিয়মে কুলে না। উম্মে হানি BCS 84-এ প্রথম পুলিশ ক্যাডারের 2টা মেয়ে আসছে, উম্মে হানি চিটংয়ের মাইজভান্ডারিজের নাতনি, আর একটা হলো ফাতেমা বেগম, 84 বেসে 86-এ জয়েন করছে। উম্মে হানির ক্যাডার চেঞ্জ করে দেওয়ার জন্য 11 জন সেক্রেটারি আমাকে টেলিফোন করেছে। প্রেসিডেন্ট এরশাদের পক্ষে তার রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব AS নূর মোহাম্মদ সাহেব, উনিও টেলিফোন করেছেন, প্রেসিডেন্ট ডিজায়ার্স মাইজভান্ডারের নাতি। এখন সচিব শামসুল হক সৃষ্টি এস্টাবলিশমেন্টের সচিব বললো যে সবাই চাচ্ছে এটা আমি না, হবে না তো, কারণ প্রেসিডেন্ট যে রুলস অফ বিজনেস করেছে, সে রুলস অফ বিজনেসে প্রেসিডেন্টের পাওয়ার হইল প্রেসিডেন্ট মে or may not accept the recommendation of Public Service Commission. আর্টিকেল 140 অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন BCSC রিকমেন্ড করে, প্রেসিডেন্ট এটা রিকমেন্ডেশন হয়তো অ্যাকসেপ্ট করবেন, না হলে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু প্রেসিডেন্ট হ্যাজ নো পাওয়ার টু অল্টার, টু অ্যামেন্ড অর টু চেঞ্জ দ্য রিকমেন্ডেশন অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। তখন ব্রিগেডিয়ার দেওয়ান সৈয়দ ইউসুফ হায়দার এডিশনাল সেক্রেটারি, আমার ডেপুটি সেক্রেটারি রফিকুল ইসলাম সাহেব বললো যে প্রেসিডেন্ট যেখানে অ্যাকসেপ্ট নাও করতে পারে, সেখানে উনি যদি না করার চাইতে একটু হালকাটা একটু বদলাই দেন, অসুবিধা। আমি এই যে ক্ষমতা যে নাই, তাহলে প্রেসিডেন্টকে আবার রুলস অফ বিজনেস চেঞ্জ করতে হবে, যে প্রেসিডেন্ট মে অ্যাকসেপ্ট, মে নট অ্যাকসেপ্ট, মে অল্টার, মে চেঞ্জ, মে অ্যামেন্ড, ওইরকম থাকতে হবে। এখন যেটুক প্রেসিডেন্ট নিজেকে নিজে তার আইনের মধ্যে ময়দে ফেলছেন, যে তিনি অ্যাকসেপ্ট করবেন, নাহলে নাকচ করবেন, কিন্তু তিনি পরিবর্তন করতে পারবেন না। অতএব উম্মে হানিকে আমরা ক্যাডার চেঞ্জ করে দেই নাই। আমি একদম পরিষ্কার, বদিউর রহমান, আপনি যখন দায়িত্ব পালন করেছেন তখন আপনি সুনির্দিষ্টভাবে দায়িত্ব পালন করেছেন। এখন রূপক অর্থেও যদি বলি, সেখানে আর আপনি ফিরে যেতে চান না, আপনি বাস্তববাদী মানুষ। আমরাও বাস্তবতা নিয়েই থাকতে চাই। একদম ছোট ছোট কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব। বাজেট বাস্তববাদী না রাজনৈতিক? প্রথমত রাজনৈতিক, তারপর এটা বাস্তবে সম্মত। এনবিআর সংস্কার দরকার না ওভারহল দরকার? ওভারহল করা, গাড়ির ওভারহলিং Yeah. দরকার। ওভারহলিং হইলে সংস্কারের চাইতে ভালো কাজ হবে। আচ্ছা, IMF সহায়ক না চাপ? IMF সবসময় চাপের মধ্যেই চাপ রাখে। করনীতি ন্যায্য না অসম? দুটোর ব্যালেন্স করতে হবে। অর্থনীতি আশাবাদী না সতর্ক? আমি আশাবাদী হতে চাই। আমরাও আশাবাদী হতে চাই। আজকের মতো আমরা এই আয়োজন শেষ করছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। নিশ্চয়ই আবার অন্য কোনো আয়োজনে অন্য কোনো দিন আপনার সাথে দেখা হবে। আপনি দীর্ঘদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিশ্চয়ই এই রাষ্ট্রের পাশে থাকবেন। রাষ্ট্র আপনার কাছ থেকে পাবে, আবার আমরাও আপনার কাছ থেকে শিখব। সে পর্যন্ত আপনার জন্য শুভকামনা রইল। জেনে খুশি হবেন, 4টা শব্দ অনেকের নাই: সুখ, শান্তি, স্বস্তি, তৃপ্তি। ঘুমানোর আগে যারা শুনতেছেন প্রত্যেকে চেক করে দেখেন, 4টা নাই, কারো একটা আছে, কারো 2টা আছে, আমার 4টাই আছে। আল্লাহর নিয়ামত বিকিল, আল্লাহর নিয়ামত বিকিল। আলহামদুলিল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা হট সিটে প্রতি পর্বেই
কোনো অতিথিকে নিয়ে আসি। আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের একটু অন্যরকম লাগবে, আমার কাছেও উপস্থাপক হিসেবে একটু ভিন্ন রকম লেগেছে। আমারও একটা জীবন আছে, এই পর্যন্ত ধরেন জীবনটা টেনে এসেছি। আজকে ওনার সাথে কথা বলার পর নিজেও হয়তো নতুন করে ভাববো আমরাও ব্যক্তিগতভাবে যে সৎ জীবনযাপন করি সেটা আরও কতটা মানে একটা লিমিটের মধ্যে থেকেও জীবন পার করা যায় এবং ভবিষ্যৎ তৈরি করা যায় সৎ থেকে, সেই চেষ্টা নিশ্চয়ই আমাদেরও থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আবারও আগামী বৃহস্পতিবার রাত 11:35 আমরা হয়তো হাজির হব অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।